নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় প্রত্ন বাংলার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ প্রাচীন বাংলা ভাষায় বাক্যের পদগুলির মধ্যে কেমন সম্পর্ক সেটি আজকে আলোচনায় আসবে। এই পাঠ্যাংশের উদ্দেশ্য গুরুত্ব প্রথমেই আমাদের জেনে নিতে হবে। এই পাঠ্যাংশে তোমরা প্রত্ন বাংলা ভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হতে পারবে, অর্থাৎ প্রত্ন বাংলা ভাষায় বাক্যান্তর্গত এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্কটা ঠিক কেমন, বা বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক কেমন ইত্যাদি বিষয় তোমরা জানতে পারবে। আর এই অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য জানার মাধ্যমে তোমরা এ ভাষার প্রকৃত স্বরূপ, অর্থাৎ প্রাচীন বাংলা ভাষার প্রকৃত স্বরূপ ভালোভাবে অনুধাবন করতে পারবে। তবে এটা মাথায় রাখতে হবে যে অনেক ক্ষেত্রে প্রাচীন বাংলা ভাষার অন্বয়তাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য মিলেমিশে গেছে। সুতরাং প্রসঙ্গক্রমে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যও কিছু কিছু আমাদের আলোচনার মধ্যে আসবে। পাঠ্যাংশের আলোচ্য বিষয় প্রত্ন বাংলা ভাষার সময়কাল, অর্থাৎ এই সময়কাল কি এই বাংলা ভাষা সেটা আমরা জানব। প্রত্ন বাংলা ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা একটা নেব, প্রত্ন বাংলা ভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য, সামগ্রিক আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত, আর প্রত্ন বাংলা ভাষা সম্পর্কে প্রশ্ন উত্তর আলোচনা। এইভাবে আজকের পাঠ আমরা সাজিয়েছি। প্রত্ন বাংলা ভাষার সময়কাল ভাষাতাত্ত্বিকেরা অনুমান করেছেন আনুমানিক অষ্টম বা নবম শতকে মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষা জন্মলাভ করেছে, অর্থাৎ অষ্টম বা নবম শতকে। যদিও অতি সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, যার অর্থ বাংলা ভাষার জন্মকাল ধরা হয়েছে খ্রিস্টীয় পঞ্চম শতক। কেননা কোনো ভাষাকে ধ্রুপদী ভাষা হতে হলে আজ থেকে 1500 বছর আগে সে ভাষাকে জন্ম লাভ করতে হবে, অর্থাৎ আজ থেকে 1500 বছর আগের পুরনো হতে হবে। এই নতুন গবেষণা অনুসারে বাংলা ভাষা অষ্টম শতকেরও 300 বছর আগে মাগধী অপভ্রংশ থেকে জন্মলাভ করেছে, অর্থাৎ এটা ধরে নিতে হয় যদি প্রত্ন বাংলার সূচনা ধরতে হয় এবং তাকে যে ধ্রুপদী বাংলা ভাষার মর্যাদা দেওয়া হয়েছে সেটা এই দুটো যদি বিচার করা হয়। সেই হিসেবে প্রাকৃত সংস্কৃত ভাষার যে সময়কাল ভাষাতাত্ত্বিকেরা অনুমান করেন তার থেকে আরও পিছনে গিয়ে এই সব ভাষার সময়কাল ধরতে হবে, অর্থাৎ আরও পিছনে মানে 300 বছর পিছনে। এই 300 বছর পিছিয়ে যেতে হবে বাংলা ভাষার উৎস নির্ণয়ে, কারণ বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং সেটা হতে গেলে বাংলা ভাষাকে 1500 বছরের পুরনো হতে হয়। আজ থেকে 1500 বছর পুরনো মানে পঞ্চম শতক। সুতরাং এই হিসেবগুলো আছে। তো যাই হোক, ভাষাতাত্ত্বিকরা এখনও পর্যন্ত ওই অষ্টম নবম শতকটাকেই বাংলা ভাষার উৎপত্তি বলে ধরেছেন, বা আঞ্চলিক যে সমস্ত ভাষা নব্যভারতীয় আর্য ভাষার জন্ম বলে ধরেছেন সেটাই বিচার করে আমরা অগ্রসর হব। প্রত্ন বাংলা ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা। প্রত্ন বাংলা ভাষার একমাত্র নিদর্শন চর্যাপদ। বৌদ্ধ সহজাদের রচিত এই সাধন সঙ্গীতগুলি নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে চর্যাশ্চর্য বিনিশ্চয় নামে প্রকাশ করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই প্রাচীন ভাষার যে প্রধান গ্রন্থ চর্যাপদ বা চর্যাগীতি সেটা প্রথমে প্রকাশ হয়েছিল চর্যাশ্চর্য বিনিশ্চয় নামে এবং সেটা করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। এগুলির ভাষাতাত্ত্বিক গুরুত্ব ও বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করেন ভাষাচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় তাঁর ODBL গ্রন্থে, অর্থাৎ এই ODBL গ্রন্থেই তিনি চর্যাপদের ভাষা আলোচনা করেন এবং এখানেই তিনি প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা আসলে বাংলা। এটা খুব গুরুত্বপূর্ণ। অমর সিংহ রচিত সংস্কৃত অভিধান
কল্পগ্রন্থ অমরকোষ এর টিকা রচনা করেছিলেন বন্দঘটীয় সর্বানন্দ। এতে যে 400 বাংলা শব্দ আছে সেগুলি প্রাচীন বাংলা নিদর্শন হিসেবে ধরা হয়। তাহলে অমরকোষে আমরা কি পাচ্ছি, যে কিছু শব্দ পাচ্ছি, এই ভাষাটার কোনো প্রায়োগিক দিক কিছু পাচ্ছি না, কোনো বাক্য পাচ্ছি না। শেখ শুভোদয়ায় 2-4টি বিচ্ছিন্ন বাংলা গান পাওয়া যায়, আর আছে ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডন এর 2-4টি বাংলা ছড়া ও কবিতা। তাহলে এই হচ্ছে প্রাচীন বাংলার নিদর্শন। এই বিষয়গুলিকে বা এই গ্রন্থ অভিধান এই সমস্তই হচ্ছে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন। প্রত্ন বাংলা ভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য কী কী এবার আমরা দেখে নেব এক এক করে। প্রত্ন বাংলা ভাষায় অন্বয়তাত্ত্বিক আলোচনা প্রথমেই যে বিষয়টি আলোচ্য হয়ে ওঠে তা হলো কারক। অর্থাৎ এই কারক হচ্ছে অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য। কেননা বাক্যে ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের অন্বয় বা সম্পর্ককে কারক বলে। অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়ার অন্বয় এই কারকেই দেখানো হয়। প্রাচীন বাংলায় 6 কারক বর্তমান এরকমই অনুমান করা হয়: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অবাদানকারক, অধিকরণকারক। এখন এখানে বলে রাখি যে সম্প্রদানকারকের কোনো নিদর্শন আমি পাইনি, কিন্তু এই ভাষার গঠন দেখে, এই ভাষার বৈশিষ্ট্য দেখে এটা অনুমান করাই যায় যে সম্প্রদানকারকের ব্যবহার তখন ছিল। প্রত্ন বাংলা তথা প্রাচীন বাংলায় কর্তৃবাচ্যে ক্রিয়ার সঙ্গে কর্তার প্রধানভাবে অন্বয় হয়। অর্থাৎ ক্রিয়ার যে পুরুষ যে কাল, কর্তারও সেই পুরুষ ও সেই কাল হয়। অর্থাৎ কর্তৃবাচ্যের বাক্যে কর্তার পুরুষ কাল অনুসারে ক্রিয়ারও কাল পুরুষ হয়, বা ক্রিয়ার কাল পুরুষ অনুসারে কর্তার হয়। যেমন রুখের তেন্তলি কুম্ভীরে খাও, এখানে কুম্ভীর প্রথম পুরুষ ও বর্তমান কালের কর্তা, ক্রিয়াও অনুরূপ। অর্থাৎ ক্রিয়াও হচ্ছে বর্তমান কালের এবং সে প্রথম পুরুষকেই নির্দেশ করছে, প্রথম পুরুষের বিভক্তি অনুসারে তার বিভক্তি হয়েছে। এই কর্তার প্রথমা বিভক্তি বেশিরভাগ ক্ষেত্রে লুপ্ত হয়। অর্থাৎ কর্তার যে প্রথমা বিভক্তি এটা লুপ্ত হয়ে গেছে প্রাচীন বাংলায়। কিছু কিছু ক্ষেত্রে কর্তাবাচক পদের উত্তর এ বিভক্তি যুক্ত হয়। অর্থাৎ এ বিভক্তি অনেক ক্ষেত্রে যুক্ত হয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে এই কর্তার যে প্রথম বিভক্তি সেটা লুপ্ত হয়েছে। যেমন কান্নে গায়ু কাম চণ্ডাল, এখানে কান্হে আছে, তার মানে এখানে এ বিভক্তি আছে কর্তায়। কানহ কর্তাবাচক পদের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়েছে, এখানে বিভক্তি পাচ্ছি। কিন্তু প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা, এই সামগ্রিক যে বাংলা ভাষার ইতিহাস, সেখানে কিন্তু বাংলা ভাষায় কর্তার যে বিভক্তি সেটা বেশিরভাগ ক্ষেত্রে লুপ্ত। এই বৈশিষ্ট্য কিন্তু প্রাচীন বাংলাতেই আমরা লক্ষ্য করছি। কর্মবাচ্যে কর্তা অনুক্ত থাকে বলে ক্রিয়া কর্মকে অনুসরণ করে। অর্থাৎ কর্মবাচ্যের ক্ষেত্রে কি হবে না, কর্ম অনুসারে ক্রিয়া হবে, কর্মের পুরুষ ও কাল অনুসারে ক্রিয়ার পুরুষ ও কাল নির্ণীত হয়। যেমন পিতা ধরন ন যায়, এখানে কর্মবাচক পদ পিতা, পিতার প্রথম পুরুষ বর্তমান কাল ক্রিয়া, ধরন যাইতে রক্ষিত। অর্থাৎ পিতা প্রথম পুরুষ এবং বর্তমান কাল এবং ক্রিয়ার মধ্যেও, অর্থাৎ ধরন যায়ের মধ্যেও এই বর্তমান কালের এবং প্রথম পুরুষের অনুসারী ক্রিয়া এখানে ব্যবহৃত হয়েছে। কর্তৃবাচ্যে কর্তা কর্মকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে। এটা মনে রাখতে হবে যে কর্তা কর্মকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের জন্য কর্মের প্রয়োজন। কর্মকে অবলম্বন করেই ক্রিয়া পূর্ণতা পায়। ক্রিয়াকে কি, কাকে, কোনটি ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কর্মকারক। যেমন সহজে থির কেরি বারুণী সান্ধ্য, এখানে সহজ কর্মকারক, কারণ সহজ থাকার জন্যই স্থির করা কাজটি সম্ভব হলো। ঠিক আছে, অর্থাৎ কর্তা কর্ম তার ক্রিয়াকে সম্পাদন করার জন্য প্রধান যাকে নেয় এটাই হচ্ছে কর্ম। এই কর্মের ব্যবহার কিন্তু প্রাচীন বাংলা ভাষায় ছিল। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদনা করে তাকে করণ কারক বলে। অর্থাৎ যার সাহায্যে সে ক্রিয়াটা সম্পাদন করছে। ক্রিয়া সম্পাদনে
কর্তার সহায়ক করণ। কিসের সাহায্যে কি প্রভৃতি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা সাধারণত করণ হয়। যেমন বড় গুরু বনে কুঠারে ছি জ, এখানে কুঠারের সাহায্যে সদ্গুরু বচন ছিন্ন করা হচ্ছে, তাই কুঠার করণ, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে এখানে কুঠারের করণ সম্পর্ক। দানের পাত্রকে সাধারণত সম্প্রদান বলা হয়। সাধারণত ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাধারণত সম্প্রদান হয়। তো বললাম যে আমি অন্তত সম্প্রদানের কোনো দৃষ্টান্ত পাইনি, কিন্তু এই ভাষার সামগ্রিক বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখলে সম্প্রদান কারক থাকাটা সম্ভব। আসলে কোন কারক কোথায় ব্যবহৃত হবে, ওই চর্যাপদের ওই 50টি বা তার থেকে যে কম পদ তার মধ্যেই যে করণের ব্যবহার থাকবে তার প্রয়োজনীয়তা আছে, তার মধ্যেই যে সম্প্রদানের ব্যবহার থাকবে বা তার প্রয়োজনীয়তা আছে এমন তো নয়। অর্থাৎ সেরকম হয়তো প্রয়োজন পড়েনি, তাই সম্প্রদান কারকের কোনো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সম্প্রদান কারক থাকাটা সম্ভব, কারণ পরবর্তী ভাষাতে আমরা মধ্যযুগের ভাষায় বা আধুনিক যুগে তো পাচ্ছি সম্প্রদান কারক। ফলত এটা একটা বৈশিষ্ট্য থাকাটা একেবারেই অসম্ভব কিছু নয়, খুব সম্ভব। যা থেকে কোনো ব্যক্তি বস্তু পতিত চলিত ভীত রক্ষিত উৎপন্ন মুক্ত ইত্যাদি হয় তাকে অপাদান কারক বলে। ক্রিয়াকে কোথা থেকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা অপাদান। যেমন 10 বল রণ হরিও 10 দিশে, 10 দিক থেকে 10 বলযুক্ত রত্ন হরণ করো। এখানে 10 দিক অপাদান। তাহলে লক্ষ্য করো যে 10 দিক থেকে 10 বলযুক্ত রত্ন হরণ করো, যে 10 দিক থেকে, তাহলে 10 দিক হচ্ছে এখানে অপাদান, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অপাদান সম্পর্ক। যে স্থানে বা যে সময়ে ক্রিয়া অনুষ্ঠিত হয় ক্রিয়ার সেই আধার হলো অধিকরণ। যেমন 1 সুন্দিনী 2 ঘরে সান্ধ্যহ, এখানে ঘর অধিকরণ। অধিকরণ মানে ক্রিয়ার আধার, 1 সুন্দিনী 2 ঘরে প্রবেশ করছে, তাহলে ঘরে প্রবেশ করছে ঘর, তো ঘরটা এখানে সেই কারণে অধিকরণ। তাই ক্রিয়ার সঙ্গে অধিকরণ সম্পর্ক। এইভাবে একটা পদের সঙ্গে আর একটা পদের সম্পর্কের পাশাপাশি পদের অর্থের সঙ্গে আর একটা তার যে ক্রিয়া বা কাজের সম্পর্ক সেটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে। অর্থাৎ শুধু পদে পদে অন্বয় নয়, অন্বয় অর্থে অর্থে অন্বয়, ঠিক আছে। অর্থাৎ যেমন এখানে ঘর বলতে ঘর এই পদটাকে বোঝাচ্ছে না, ঘর মানে বাস্তবিক যে ঘর সেই ঘরটাকে বোঝাচ্ছে, আর সান্ধ্য প্রবেশ করা এই কাজটাকে বোঝাচ্ছে। এখানে এই সান্ধ্য ওই পদটাকে নয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে অন্বয় শুধু পদে পদে নয়, পদের অর্থের উপর নির্ভর করেও হয়। সম্বন্ধ পদের ক্ষেত্রে দেখা যায় বাক্যে প্রথমে বিভক্তিযুক্ত বিশেষ্য পদ, তারপর বিভক্তিহীন বিশেষ্য পদ অবস্থান করে। যেমন রুখের তেন্তলি, পাটের আঁশ, অর্থাৎ প্রথমে র বা এর বিভক্তিযুক্ত পদ থাকবে, তারপরে মূল যে বিশেষ্য পদ সেটা থাকবে, যার সঙ্গে যার সম্পর্ক প্রথমে বিভক্তিযুক্ত হবে, এবং এরা সাধারণত পাশাপাশি থাকে। পরের পয়েন্ট দেখো, বিশেষ্য বিশেষণ ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় বাক্যে বিশেষ্যের আগে বিশেষণ অবস্থান করে। যেমন মেরি তৈলা বাড়ি, আমার তৃতীয় বাড়ি। দুহিল দুধ কি বেন্টে সামাও, দোয়া দুধ কি বাটে প্রবেশ করে। লক্ষ্য করো, দোয়া দুধ আগে বিশেষণ পরে বিশেষ্য, তৈলা বাড়ি তৃতীয় বাড়ি, বাড়ির আগে তৈলা রয়েছে বা তৃতীয় বোঝাচ্ছে, যেটা সেই পদ রয়েছে তৈলা। তো বিশেষ্য বিশেষণ যদি পরপর ব্যবহৃত হয় সেক্ষেত্রে অবশ্যই বিশেষণ আগে বিশেষ্য পরে ব্যবহৃত হবে। সংস্কৃতেও এটা অলিখিত নিয়ম যে সাধারণত বিশেষ্যের আগে বিশেষণ ব্যবহৃত হয়। আধুনিক বাংলা ভাষাতেও তাই হয় যে পরপর বিশেষ্য বিশেষণ ব্যবহারের প্রয়োজন হলে সাধারণত বিশেষণ আগে বসে এবং বিশেষ্য তার পরে বসে। এটা একটা বাংলা ভাষার অন্বয়, এবং দুটোর মধ্যে অন্বয় বলতে সংস্কৃতে হতো যে বিশেষ্যের যে পুরুষ যে লিঙ্গ, বিশেষণেরও সেই পুরুষ সেই লিঙ্গ হতো, কিন্তু বাংলার ক্ষেত্রে খুব যে বিশেষ্যের পুরুষ বা লিঙ্গকে
অনুসরণ করা হয় তা নয়। যেমন সুন্দরী নারী এরকম বলা হয়, কিন্তু সুন্দর নারী বললেও চলে। অর্থাৎ নারী যেহেতু স্ত্রীলিঙ্গের এবং তার বিশেষণটাও যে সবসময় স্ত্রীলিঙ্গের হতে হবে এমন নয়, তবে হয়, একেবারেই উঠে গেছে এমন নয়, সুন্দরী নারীও ব্যবহৃত হয়। ফলে এইভাবে বিশেষের সঙ্গে বিশেষণের একটা সম্পর্ক আছে, কিছুটা আজও বজায় আছে আর কিছুটা নেই। তো সেটাও একটা বিশেষের সঙ্গে বিশেষণের অন্বয়, কোনো না কোনো দিক থেকে বিশেষের সঙ্গে বিশেষণ সংযুক্ত। ক্রিয়া বিশেষণ সাধারণত ক্রিয়ার আগে বসে, যেমন ভবনৈ গহন গম্ভীর বেগে বাহি, অর্থাৎ ভবনদী গহন গম্ভীর বেগে বইছে। এখানে বেগে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বাহি এর আগে বসেছে। এটা সাধারণত আধুনিক বাংলাতেও দেখা যায় যে যেটা ক্রিয়া বিশেষণ সেটা সাধারণত ক্রিয়ার আগে বসে এবং ক্রিয়ার সঙ্গে তার একটা অন্বয় বোঝায়, তার একটা সম্পর্ক বোঝায়। এটা খুব স্বাভাবিক। প্রাচীন বাংলায় বাক্যে যৌগিক ক্রিয়াপদের দুই অংশ আধুনিক বাংলার মতো পরপর বসে, সাধারণত পরপরই বসে। যেমন টুটি গেলি, অর্থাৎ ছিঁড়ে গেল, পুচ্ছিও জানো, জিজ্ঞাসা করে জানো ইত্যাদি। যেমন বাংলায় সাঁতার কাটছি, এই যে সাঁতার এবং কাটছি, আধুনিক বাংলায় যৌগিক ক্রিয়ার দুটো অংশ পরপর বসছে, এটা কিন্তু প্রাচীন বাংলাতেও ছিল। সেখানে যৌগিক ক্রিয়ার দুটো অংশ পরপর, যৌগিক ক্রিয়া মানে দুটো ক্রিয়ার অংশ থাকবে, একটা অংশ বিশেষ্য বিশেষণ হবে, বিশেষ্য বা বিশেষণ হতে পারে, আর পরেরটা ধাতুজাত ক্রিয়া, বা একটা কৃদন্ত পদ হতে পারে, অর্থাৎ ধাতু থেকে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদটা আবার বিশেষ্যে পরিণত হতে পারে, তার একটা অংশ, আর পরেরটা ধাতুর অংশ। পরেরটা অবশ্যই ধাতু থেকে সরাসরি ক্রিয়া হবে, কিন্তু আগেরটা সাধারণত নাম পদ হয়, সেই নাম পদটা কৃদন্ত পদ হতে পারে, বিশেষ্য বিশেষণ হতে পারে, কিন্তু তারা পরপর অবস্থান করে। এটা খুব গুরুত্বপূর্ণ যে তারা অবশ্যই পরপর অবস্থান করে। তবে নাবাচক বাক্যে যৌগিক ক্রিয়ার দুই অংশের মাঝে নঙর্থক অব্যয়টি বসে। এই যেটা বলছিলাম যে সাধারণত পরপর বসে, কিন্তু যখন নঙর্থক অব্যয় এসে যায় তখন কিন্তু এই প্রাচীন বাংলায় কি হচ্ছে যে মাঝখানে ন চলে আসছে। তার দুই অংশ, যৌগিক ক্রিয়ার দুই অংশ, যেমন কখন ন যায়, কখন যায় আর পরপর থাকছে না, মাঝখানে ন ঢুকে যাচ্ছে, নঙর্থক অব্যয়। ধরন ন যায়, ধরানো যাচ্ছে না। তাহলে এই যে যৌগিক ক্রিয়ার পাশাপাশি অবস্থান, সেটা যদি নঙর্থক অব্যয় না থাকে তাহলেই হয়, নঙর্থক অব্যয় থেকে গেলে আবার এটা মাঝখানে ওই নঙর্থক অব্যয়টা চলে আসে। এটা একটা এই ভাষার বৈশিষ্ট্য। এবং এই সূত্রেই পরের পয়েন্টটা তোমরা দেখো, নঙর্থক বাক্যে সাধারণত সমাপিকা ক্রিয়ার আগেই না সূচক অব্যয়টি বসে। এটা খুব গুরুত্বপূর্ণ যে নঙর্থক বাক্যে সাধারণত সমাপিকা ক্রিয়ার আগেই না সূচক অব্যয়টি বসে। বাংলায়, আধুনিক বাংলায় কি হয় যে না সূচক অব্যয়টা সাধারণত বাক্যের শেষে বসে, কিন্তু প্রাচীন বাংলায় এরকম ছিল না, খুব একটা ছিল না, একেবারেই ছিল না তা নয়, কিন্তু মোটের উপর ব্যবহারটা কম ছিল। আধুনিক বাংলার মতো ক্রিয়ার পরে বা বাক্যের শেষে নয়, যেমন ন পুচ্ছসি, ন ভুলই, মা করো, টালাতো মোর ঘর নাহি পরবেশি ইত্যাদি। না পুচ্ছসি, না ভুলই, মা করো, মা অর্থে না, ঠিক আছে, সংস্কৃতে এই অব্যয়টি আছে, মা অর্থে না। টালাতো মোর ঘর নাহি পরবেশি, যে নাহি, ঠিক আছে, নাহিটা পরবেশির আগে ইত্যাদি। অবশ্য অনেক সময় না সূচক অব্যয়টি বাক্যের শেষে সমাপিকা ক্রিয়ার পরেও বসে। এটা অনেক ক্ষেত্রে হয়েছে, যেমন ভাত নাহি, কান্ন নাহি ইত্যাদি। অর্থাৎ নাহিটা বা নাটা এটা অনেক সময় শেষে বসে ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের শেষে বসে না। ঘর নাহি পরবেশি, নাহিটা আগে বসছে, এরকম। এবার তোমরা বলতেই পারো এটা কবিতার মতো আছে বলে, ছন্দের জন্য হোক বা অন্য কোনো কারণে, মিলের জন্য হোক, এই নাহিগুলো সাধারণত মাঝখানে বসে। কিন্তু তা হলেও মিল ছন্দর দিকটা মাথায় রেখেও বলা যায় যে সাধারণত এই না সূচক অব্যয়টা কিন্তু বাক্যের শেষে খুব একটা ব্যবহৃত হতো না। একই বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত
হলে আগে অসমাপিকা ক্রিয়া পরে সমাপিকা ক্রিয়া প্রযুক্ত হয়। যেমন রাতি ভইলে কামারু যাই, রাতি হইলে, রাতি হলে কামারু যায়। এখানে ভইলে অসমাপিকা ক্রিয়া, যাই সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে আগে ভইলে হচ্ছে, পরে যাই হচ্ছে। হ্যাঁ, আগে অসমাপিকা ক্রিয়া পরে সমাপিকা ক্রিয়া। এটা আধুনিক বাংলাতেও হয়। হ্যাঁ, আমি এটা দেখে এটা করব, আমি এটা বলে এটা যাব। হ্যাঁ, এই যে অসমাপিকা ক্রিয়া সেটা সাধারণত একেবারে বাক্যের শেষে হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা আগে হবে, তারপরে সমাপিকা ক্রিয়া হবে এবং এইভাবে বাক্য সমাপ্ত হবে। বাক্যে ক্রিয়াহীনতা প্রাচীন বাংলার একটা বৈশিষ্ট্য। যেমন কা আ তরু বড় পঞ্চবী ডাল। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে ক্রিয়াহীনতা। হ্যাঁ, অর্থাৎ ওই যে অস্তর্থক যে ক্রিয়া, হ্যাঁ, সেই ক্রিয়া সবসময় কিন্তু ব্যবহৃত হয় না, সেটা আধুনিক বাংলাতেও হয় না এবং প্রাচীন বাংলাতেও এটা হতো না। হ্যাঁ, কা আ তরু বড় পঞ্চবী ডালও, হ্যাঁ, তারপরে সেই পঞ্চবী ডাল যে হয়, হ্যাঁ, মানে এই কা তরুবর তার 5টি ডাল যে হয়, এরকম হয় ক্রিয়ার ব্যবহার কিন্তু এখানে নেই, প্রাচীন বাংলায় ছিল না। আধুনিক বাংলার মতো প্রাচীন বাংলাতেও কর্ম কর্তৃবাচ্যের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন ডমরু বাজয়ে বীর নাদে। হ্যাঁ, অর্থাৎ কর্ম কর্তৃবাচ্য, কর্মটাই কর্তৃবাচ্যের মতো প্রতিভাত হবে। হ্যাঁ, কর্মই কর্তার স্থান অধিকার করবে। হ্যাঁ, ডমরু তো নিজে নিজে বাজতে পারে না, কিন্তু বলা হচ্ছে ডমরু বাজয়ে বীর নাদে। বীর মানে প্রচণ্ড শব্দে ডমরু বাজছে, ডমরু কি নিজে নিজে বাজে? হয় না। কিন্তু আধুনিক বাংলাতেও এরকম কর্মকর্তৃবাচ্য আছে, অর্থাৎ কর্মকেই কর্তার আসন দেওয়া হয়েছে, এরকম ব্যবহার আছে এখানেও দেখছি। অর্থাৎ প্রাচীন বাংলাতেও আমরা এটা লক্ষ্য করছি। এখানে যেন ডমরু নিজেই বাজছে, তাকে বাজাতে হচ্ছে না। যেটা বলছিলাম যে কর্ম অ্যাকচুয়ালি সে কর্ম, কিন্তু তাকে কর্তৃত্বের অধিকার দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রাচীন বাংলা ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কর্তার লিঙ্গভেদ অনুসারে ক্রিয়ার লিঙ্গভেদ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, যেটা আধুনিক বাংলায় কিন্তু নেই। সর্বত্র না হলেও অনেক ক্ষেত্রে এ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন শ্বশুরা নিদ গেল, কিন্তু সবরই নিচেতন ভইল। হ্যাঁ, শ্বশুরা পুংলিঙ্গ, সেই জন্য নিতে গেল, আর সবরই হলে নিচেতন ভইলি দীর্ঘইকার। অর্থাৎ কর্তার লিঙ্গ অনুসারে ক্রিয়ার লিঙ্গ হচ্ছে, যেটা বাংলা ভাষার স্বাভাবিক বৈশিষ্ট্য নয়। প্রাচীন বাংলায় দু একটা এরকম নিদর্শন আছে, আর এটা খুব বেশি বা পুরোপুরি এর ব্যবহার দেখি হিন্দি ভাষায়। বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের স্বতন্ত্র বিভক্তি নব্য ভারতীয় আর্য ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে লোপ পেয়েছে। ফলে দেখা যাচ্ছে দু একটি ক্ষেত্রে বাংলা বাক্যে পদসংস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে অর্থাৎ আধুনিক বাংলা বাক্যে পদসংস্থান যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার দৃষ্টান্ত তোমাদের দিয়েছিলাম, যে বাঘ মানুষ মারে না মানুষ বাঘ মারে। তো এটা পদসংস্থান এই সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছে। তবে প্রাচীন বাংলায় বাক্যে পদসংস্থানের কোনো প্রয়োজনীয়তা দৃষ্টিগোচর হয় না। কারণ হয় না কেন? অতিরিক্ত এ বিভক্তির ব্যবহার হয়তো এর অন্যতম কারণ। অর্থাৎ যেখানে বিভক্তি লুপ্ত, অর্থাৎ আধুনিক বাংলায় কর্তার বিভক্তি যেখানে লুপ্ত, সেখানে প্রাচীন বাংলায় এ বিভক্তির ব্যবহার ছিল, প্রচুর এ বিভক্তি ব্যবহৃত হতো। ফলে ওই রকম বাক্যের নিদর্শন বা পদসংস্থান খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এমন বাক্য প্রাচীন বাংলায় দেখা যায় না। গান বলেই হোক আর যে কোনো কারণেই হোক, কর্তা কর্ম ক্রিয়া এই পদক্রম বেশিরভাগ ক্ষেত্রে অমান্য করা হয়েছে। অর্থাৎ পদক্রম মানা হয়নি, আর পদক্রম যে মানা হয়নি তার জন্য যে অর্থের পরিবর্তন হয়েছে এমন দৃষ্টান্ত কিন্তু চর্যায় পাওয়া যায় না। চর্যাপদের বাক্যতেও একটি উদ্দেশ্য একটা বিধেয় থাকে। যেমন হরিণা হরিণীর নিলয় ন জানি। হ্যাঁ, তাহলে হরিণা উদ্দেশ্য, বিধেয় হরিণীর নিলয় ন জানি। এই উদ্দেশ্য বিধেয় একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, আধুনিক বাংলা ভাষারও একটা সাধারণ বৈশিষ্ট্য, সেটা কিন্তু প্রাচীন বাংলা ভাষার মধ্যেও ছিল। সামগ্রিক আলোচনার ভিত্তিতে দেখতে পাচ্ছি প্রাচীন বাংলার অন্যতম নিদর্শন চর্যাপদের মধ্যে আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য যেমন বিদ্যমান, তেমনি বৈদিক ও ধ্রুপদী সংস্কৃত এবং অপভ্রংশ ভাষার কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। স্বাভাবিক যে অপভ্রংশ থেকে সদ্য নব্য ভারতীয় আর্য ভাষায় বাংলা জন্মাচ্ছে, ফলে তার বৈশিষ্ট্য থাকবে, এবং সংস্কৃত ভাষা
যেহেতু বৈদিক ভাষা থেকে এসছে, আর অপভ্রংশ বা প্রাকৃত ভাষা যেহেতু ধ্রুপদী সংস্কৃত থেকে জন্মেছে, সুতরাং এই যে ক্রম পারম্পর্য অনুসারে বৈদিক, ধ্রুপদী এবং সংস্কৃত ভাষার, বৈদিক, ধ্রুপদী, সংস্কৃত এবং অপভ্রংশ ভাষার কিছু বৈশিষ্ট্য প্রাচীন বাংলা ভাষার মধ্যে এসেছে। যেমন সংস্কৃত মা অব্যয়ের ব্যবহার চর্যায় অনেক লক্ষ্য করা যায়। অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে দেখা যায় সংস্কৃতের সঙ্গে প্রাচীন বাংলার মিল বেশি। বিশেষ করে বাক্যের পদসংস্থান, কারকের ব্যবহার সংস্কৃতের অনুরূপ, অর্থাৎ বাক্যের পদসংস্থান কেমন হচ্ছে, তার অন্বয় কেমন হচ্ছে, এটা অনেকটা সংস্কৃতের অনুরূপ। তবে বিভক্তি স্বল্পতা আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্যের মতোই। যেমন নব্যভারতীয় আর্য ভাষার প্রতিটা ভাষাতেই হয়েছে যে বিভক্তি কমে গেছে, এবং বিভক্তি কমে যাওয়ার জন্য ভাষাটা বিশ্লেষণাত্মক হয়েছে। তো তাতে কিছু কিছু স্বতন্ত্র হয়েছে বাক্য গঠন, কিন্তু একেবারে খুব পরিবর্তন হয়েছে এমনটা কিন্তু নয়। এই গেল তোমাদের আজকের পাঠের আলোচনা। এবার পাঠ্যাংশ কেন্দ্রিক একটি প্রশ্ন লক্ষ্য করো। প্রত্ন বাংলা ভাষার সময়কাল নির্ণয় করো। তাহলে পূর্বেই বলেছি যে প্রত্ন বাংলা ভাষার সময়কাল 8ম থেকে 9ম শতক ধরেছেন ভাষাতাত্ত্বিকেরা, কিন্তু খুব সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ায় এর সময়কাল আরও পিছিয়ে যেতে পারে। গবেষণার যথাযথভাবে প্রকাশ পেলে এটা আমরা জানতে পারব। প্রত্ন বাংলা ভাষার দুটি নিদর্শন উল্লেখ করো। প্রত্ন বাংলা ভাষার একটা তো চর্যাপদ, আর একটা অমরকোষ। যে বাংলা ভাষা বলতে বাংলা শব্দ পাই। উদ্বৃত্ত স্বর কাকে বলে একটি দৃষ্টান্ত দাও। প্রত্ন বাংলা ভাষায় নঙর্থক অব্যয় ব্যবহার কেমন? খুব গুরুত্বপূর্ণ। নঙর্থক অব্যয় কীভাবে ব্যবহৃত হচ্ছে না, সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের শেষে নঙর্থক অব্যয় বসছে না। বাক্যের একেবারে শেষে নঙর্থক অব্যয় বসছে না, শেষের ঠিক আগে। সেটা হতে পারে ক্রিয়া, কোনো সমাপিকা ক্রিয়ার আগে, যুগ্ম ক্রিয়া বা যৌগিক ক্রিয়া হলে ক্রিয়ার দুটি অংশের মাঝখানে, বা অন্য কোনো শব্দের আগে। শেষে যে শব্দ থাকবে ঠিক তার আগে, শেষে যে পদ থাকবে তার ঠিক আগে। এটা হচ্ছে একটা প্রাচীন বাংলা ভাষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আধুনিক বাংলা ভাষায় দেখা যায় না। প্রত্ন বাংলা ভাষায় পদসংস্থানের গুরুত্ব আলোচনা করো। পূর্বেই বললাম যে এখানে পদসংস্থান খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কর্তায় এ বিভক্তি ব্যবহৃত হচ্ছে। যেহেতু বিভক্তি ব্যবহৃত হচ্ছে, সুতরাং অর্থ বুঝতে কোনো অসুবিধা হয় না। যে প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া, এই যে ধাঁচ, এই ধাঁচটাকে অনুসরণ করতে হবে, না হলে অর্থ বোঝা যাবে না, এমন কিন্তু নয়। বাংলা, প্রাচীন বাংলায় এটা একেবারেই দেখা যায় না। আর অনুক্ত কর্তা কাকে বলে? অনুক্ত কর্তা হচ্ছে যে যেখানে কর্তা অনুক্ত থাকে, অর্থাৎ কর্তা প্রধানভাবে সেখানে উক্ত হয় না। যেমন কর্মবাচ্য। কর্মবাচ্যে কী হয়, যে কর্ম অনুসারে ক্রিয়া হচ্ছে, এখানে কর্তা অনুক্ত। আর কর্তৃবাচ্যে কী হয়, কর্তা উক্ত হয়, অর্থাৎ কর্তার অনুসারে ক্রিয়া চলে। অর্থাৎ কর্তার যে পুরুষ যে কাল, ক্রিয়ারও সেই পুরুষ সেই কাল। কিন্তু কর্মবাচ্যে কর্তা অনুসারে হয় না বলে এটাকে অনুক্ত কর্তা বলা হয়। আজকের আলোচনা মোটামুটি এখানেই শেষ হলো। এবার এই বিষয়টি তোমরা আরও ভালোভাবে যদি বুঝতে চাও, তাহলে কয়েকটি গ্রন্থ তোমরা দেখতে পারো। যেমন ভাষার ইতিবৃত্ত সুকুমার সেন, চর্যাগীতির ভূমিকা জাহ্নবী কুমার চক্রবর্তী, চর্যাগীতি পরিক্রমা ডক্টর নির্মল দাস, সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা রামেশ্বর শ, ইন্দো ইউরোপীয় ভাষাবিজ্ঞান সুনন্দন কুমার সেন, সংস্কৃত প্রাকৃত ভাষার ক্রমবিকাশ পরেশচন্দ্র মজুমদার, আধুনিক ভারতীয় ভাষা প্রসঙ্গে পরেশচন্দ্র মজুমদার, ভারতীয় আর্য ভাষা জুল ব্লক, বৌদ্ধ ধর্ম ও চর্যাগীতি শশীভূষণ দাশগুপ্ত। এই বইগুলি তোমরা যদি পড়ো, তাহলে প্রাচীন বাংলার অর্থাৎ প্রত্ন বাংলার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য আরও ভালোভাবে তোমরা বুঝে উঠতে পারবে। যদিও এ বিষয়ে আলোচনা খুবই কম, কিন্তু তার মাঝেও তোমরা বেশ কিছু বিষয় জানতে পারবে, এর বিস্তৃতি বুঝতে পারবে।
বলো তো এই বইগুলো তোমাদের কাজে লাগবে বলে মনে হয়। আজকের আলোচনা এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ।